নমস্কার। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, বিষয়টা আপনারা জানেন, আপনারা দেখেওছেন আরকি। সিনেমায় রাজনীতি আজ। আজকে এই আলোচনা বলুন, আড্ডা বলুন, এটাতে মুখ্য বক্তা শ্রমিক বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদা আসছেন এক্ষুনি আমাদের সঙ্গে এই আড্ডায় যুক্ত হবেন। যতক্ষণ না আসছেন আমি ততক্ষণ একটু কথা বলে নিই। আর আমাদের সঙ্গে আছেন শৈবাল মিত্র। এখন সিনেমায় রাজনীতি আজ বললে একটা খুব বড় রকমের পরিপ্রেক্ষিত বোঝায়। রাজনৈতিক সিনেমা কি? রাজনৈতিক সিনেমা কাকে বলে? রাজনৈতিক সিনেমা আদৌ দরকার আছে কিনা? বা এই সিনেমায় রাজনীতির প্রাসঙ্গিকতা কি? কেউ মানে খুব ভালোই ছবি করেন তারা আরকি। তারা প্রায়ই বলতে থাকেন যে, "না, আমার সিনেমায় কোনো রাজনীতি থাকে না আর আমি কোনো রাজনৈতিক সিনেমা করি না। আমি খুবই হিউম্যান একটা এসেন্স ধরার চেষ্টা করি সিনেমায়।" এখন দেখুন, ধরুন পথের পাঁচালী একটা ছবি, মানবিক ছবি, হ্যাঁ? বেস্ট হিউম্যান ডকুমেন্ট হিসেবে কানে সম্মানিত হয়েছিল। তো সেইখানে দেখুন আ এমন একটা পরিবারকে দেখানো হয়েছিল, যে পরিবারটা প্রায় নিজেদের বসতভূমিতেই উদ্বাস্তুর মতো বাঁচে। একেবারে উদ্বাস্তুর মতোই বাঁচে। তাদের খাওয়া পরার কোনো সংস্থান নেই। তাদের বাড়ির যিনি কর্ত্রী এবং গিন্নি সর্বজয়া, তিনি মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে সবজি-টবজিও চুরি করে আনেন এর ওর বাগান থেকে। চাল কম পড়ে যায়। মেয়েকে শাসন করেন এর বাগান ওর বাগান থেকে এটা ওটা আহরণের ক্ষেত্রে। কিন্তু নিজেও যে ওই দুঃসহ দারিদ্র, সেই জায়গাটা থেকে কোথাও মানে নড়তে পারেন না আরকি। তো এখন দেখুন এই পথের পাঁচালী আপনারা দেখতে দেখেছেন যে সর্বজয়া, দুর্গা, অপু এরা কিভাবে মানুষ হচ্ছে। আবার তার সঙ্গে এটাও দেখেছেন যে ওই উদ্বাস্তুর মতো বেঁচে থাকা জীবনকে একটু ভালো করার জন্য ওদের বাপ যে হরিহর মানে সর্বজয়ার স্বামী, সে নিরুদ্দেশ হয়ে যায় যেন। অনেক একটা বড় অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায় এবং ঘুরে বেরিয়ে কথা করে, পৌরোহিত্য করে, টাকা পয়সা সংগ্রহ করে বাড়ি ফেরে। বাড়ি ফিরে কি দেখে যে যেটুকু চালা ছিল সেটা উড়ে গেছে বৃষ্টি ঝড়ে, মেয়েটাও মারা গেছে। তারপর একদিন ওদের সদলে ওই বসতভূমিটা ছেড়ে, বিষ্ণুপুর ছেড়ে কাশী চলে যেতে হয়। এটা ধরুন ১৯২০-২১ সালের গপ্প, বিভূতিভূষণের লেখা। সেখান থেকে সত্যজিৎ বাবু ছবি করেছিলেন। যখন করেছিলেন তখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে স্বাধীনতার পরেও ওই পুরনো সময়টাকে কেন বেছে নিয়েছিলেন? হয়তো সত্যজিৎ বাবুর কোথাও মনে হচ্ছিল তার আগে তো আমাদের এখানে দেশভাগ, দাঙ্গা, দুর্ভিক্ষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার সমস্ত ঝাপটাগুলো চলে এসছে এবং তার ভেতর দিয়ে আমরা গিয়েছি। তার কথা মনে হয়েছিল এই স্বাধীন ভারতেও এইরকম একটা বিষয়কেই হয়তো ছবির বিষয় করে তুলতে হবে। তার কারণ আমরা সত্যিই কি খুব একটা নিজের পায়ের তলায় জমি পেয়েছি? আমাদের কি ওই ছিন্নমূল জীবনের একটা প্রবহমান স্রোত কি সবসময় আচ্ছন্ন করছে না? দারিদ্র্যের মার, অসুখের মার, অর্থাভাবের মার, খিদের মার কি আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদের নিজেদের বসতভূমিতে উদ্বাস্তুর মতো বাঁচতে এগিয়ে দিচ্ছে না? দেখুন এই মানবিক ছবিটাকেও আমরা তাহলে বলতে পারি এক অর্থে একটা রাজনৈতিক ছবি। ওই উপনিবেশের জীবন আবার একটা স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের জীবনে এনে ফেলছেন সত্যজিৎ বাবু। কিন্তু বেঁচে থাকাটা কোথাও বদলায়নি যেন। এটাই হয়তো মনে হচ্ছে সত্যজিৎ বাবু। ধরুন এটা ৫৫ সাল। আবার ধরুন ৬৯ সালে মৃণাল সেন একটা ছবি করেছিলেন, সেটা ভুবন সোম। হিন্দি ছবি। আমি
একজন বাঙালি পরিচালক তার ভারতীয়তার বোধ থেকে ছবি করেছিলেন। এবার দেখুন ভুবন সোম কি মনে হয়, অ্যাপারেন্টলি একটা ভারী মিষ্টি ছবি, যে একজন খুব দোর্দণ্ড প্রতাপ ব্যুরোক্র্যাট আমলা, তিনি চলে গিয়েছিলেন সৌরাষ্ট্রে পাখি শিকার করবেন বলে, সেখানে একটা ঝর্ণার মতো একটা সুন্দর মেয়ের সঙ্গে তার দেখা হয়ে গেল এবং তারপর তারা পাখি শিকার করলেন ইত্যাদি ইত্যাদি। আপনারা সবাই ভুবন সোম দেখেছেন। মানে আমি ইচ্ছে করে এই দুটো ছবি তুললাম কারণ পথের পাঁচালী আর ভুবন সোম ভীষণ ভাবে সমস্ত বাঙালির কাছে অ্যাকসেপ্টেড ছবি, ফিল্ম। এবং শুধু তাই না, সত্যজিৎ রায় এবং মৃণাল সেন এই প্রসঙ্গে এই দুই মাস্টার অর্থাৎ প্রতিভার কথা আমি না বলে পারছি না। কিন্তু দেখবেন ভুবন সোম যখন করা হচ্ছে 69 সাল, সেখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যে দেখা যায় যে ওই সুহাসিনী মূলের যে চরিত্রটি, তার বর আসলে সাধু মেহের, এবং সে ভুবন সোমের চরিত্রে যিনি অভিনয় করছেন উৎপল দত্ত, তার কাছে পানিশড হচ্ছেন। তার কারণ হচ্ছে তিনি ঘুষ নেন, একজন রেলকর্মী ঘুষ নেন, এবং সেটা করার ফলে তাকে পানিশমেন্ট দিয়ে অন্য একটা জায়গায় বদলি করে দেওয়া হচ্ছে। এই যে বদলিটা হচ্ছে উনি পানিশমেন্টের ফলে, ছবিটা শেষ হচ্ছে একটা অদ্ভুত লাইনে, তাতে সাধু মেহের সুহাসিনী মূলিকে জানাচ্ছেন যে আরো বড় স্টেশনে আমাকে পরিবর্তিত করা, এই স্থানান্তরিত করে দেওয়া হয়েছে, এবং এখানে আরো বেশি লোকজন জাদা কামাই। জাদা কামাই মানে আরো বেশি করে ঘুষ নেওয়ার একটা সুবিধা হচ্ছে আর কি। এখন এটা 69 সালে যখন এই ছবিটা করছেন, শুধুমাত্র সৌন্দর্য, পাখির ওড়া, ভুবন সোম মানুষটির চরিত্র, সৌরাষ্ট্র, শুধু কি এইটুকুই প্রতিপাদ্য ছিল তা তো নয়। প্রতিপাদ্য ছিল যে একটি কারাপ্টেড ব্যুরোক্র্যাট, তার মনোবিচলন, এবং তিনি কিভাবে এই পুরো জিনিসটাকে অ্যাড্রেস করছেন, এবং তিনি কিভাবে ওই কারাপশনটাকে আটকানোর ক্ষেত্রে কতখানি ব্যর্থ হয়ে আরো বড় কারাপশনের দিকে প্রায় বলতে গেলে এগিয়ে দিচ্ছেন, ঠেলে দিচ্ছেন ওই তার কর্মীকে, তার রেল সংস্থার, সরকারি রেল সংস্থার কর্মীকে। এখন আমরা জানি যে এর আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবকিছু হয়ে গেছে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ধারাবাহিকতা, সেইগুলো ধরুন স্বাধীন ভারতে আমাদের খুবই প্রিয় প্রধানমন্ত্রী নেহেরু প্রবর্তন করেছেন, এবং সেটা চলছে, এবং তার নিশ্চয়ই উপকারিতা, সফলতা সবই আছে, কিন্তু তার ব্যর্থতার দিকটাও কম নয়। এবং এই ব্যর্থতার দিকের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, যে কারাপশন একটা বা দুর্নীতি একটা খুব বড় জায়গায় চলে আসছে। তো এই দুর্নীতিকে অ্যাড্রেস করতে, দুর্নীতিকে প্রায় চোখে আঙুল দিয়ে দেখাতেই কিন্তু মৃণালবাবু এই ছবিটা করেছিলেন। এখন আমি এই দুটো ছবির কথা বললাম এই জন্য যে আমাদের এখানে একটা তর্ক থাকে যে আসলে এটা রাজনৈতিক ছবি নয়, এটা মানবিক ছবি। মানবিক ছবি এবং রাজনৈতিক ছবি আলাদা। অনেকেই আছেন খুব গুণী চলচ্চিত্রকার, তারা বলেন না না, আমরা তো মানবিক ছবি করি, আমরা রাজনৈতিক ছবি করি না। এই তর্কটা আছে বহুকাল ধরে। আমি ছোট থেকে বড় হচ্ছি, বয়ঃসন্ধি, যৌবন এগুলো পেরিয়ে এসছি। শ্রমিকদা এসে গেছেন আমাদের মধ্যে। শ্রমিকদাকে এই তর্কে কতবার জড়িয়ে পড়তে হয়েছে। আমার মনে আছে যে ফিল্ম সোসাইটি যে সমস্ত ভালো পত্রপত্রিকা বার করতো, এবং আমাদের যে চলচ্চিত্র সংস্কৃতি গড়ে দেওয়ার একটা বুনিয়াদ ছিল আমাদের ফিল্ম সোসাইটির খুব ভালো পত্রপত্রিকা, এবং তাতে শ্রমিকদার মতো মানুষজনের লেখা পড়ি তো আমরা সত্যি সত্যি চলচ্চিত্র কিভাবে দেখবো, চলচ্চিত্র কিভাবে দেখতে হয়, সেই বিদ্যায় শিক্ষিত হচ্ছি। আমার এখনো মনে আছে রাজনৈতিক সিনেমা এই নিয়ে পরপর বিতর্ক চলছে কোনো একটি পত্রিকাতে। কখনো ধ্রুবগুপ্ত লিখছেন, আবার কখনো শ্রমিক বন্দ্যোপাধ্যায় লিখছেন, মানে একেবারে চাপানুতরে এটা ঘটছে। তো এখন আমার এটাই মনে হয় যে
আজকে আমরা শ্রমিকদের কাছ থেকে এই রাজনৈতিক ছবি, এই প্রসঙ্গটা দিয়েই শ্রমিকদাকে দিয়ে আমরা কথা বলানো শুরু করব। আমাদের সঙ্গে শৈবালদা আছেন এখানে। আমি শৈবালদা প্রায় সত্যি কথা বলি, মানে ফাঁস করে দিই, শৈবালদা থাকতেই চাইছিলেন না, মানে অনেক কষ্ট করে টানা হেঁচড়া করে ওকে এখানে আনানো হয়েছে। কিন্তু শৈবালদাকে না রেখে উপায় নেই, কারণ শৈবালদা সম্প্রতি দুটি ছবি করেছেন, আপনারা এখনো কেউ দেখেননি, মুক্তি পায়নি ছবি দুটো। এখন একটার নাম হচ্ছে তখন কুয়াশা ছিল, আরেকটার নাম হচ্ছে হোলি কনস্পিরেসি। তখন কুয়াশা ছিল ছবিটা খুব শিগগিরই, কবে শৈবালদা কবে মুক্তি পাচ্ছে? 5th নভেম্বর। আচ্ছা, কোথায়? নন্দন এবং নজরুল তীর্থ দিয়ে শুরু হচ্ছে, তারপর অন্যান্য গুলোতে দেখা যাবে। আচ্ছা, 12 তারিখ থেকে। 12 তারিখ থেকে অন্যান্য গুলোতে, অন্যান্য মাল্টিপ্লেক্স গুলো দেখা যাবে। প্রথম সপ্তাহে 5 তারিখ থেকে নন্দন, নন্দন এবং নজরুল তীর্থ। তো যাই হোক, এই তখন কুয়াশা ছিল এই ছবিটা আমার দেখার সৌভাগ্য হয়েছে আগে। হোলি কনস্পিরেসি এবং তখন কুয়াশা ছিল দুটো ছবি শ্রমিকদাও দেখেছেন, শ্রমিকদাকে শৈবালদা দেখিয়েছেন। তো আমি ইচ্ছে করে প্রায় জোর করে টেনে আনলাম শৈবালদাকে এই কারণে যে শ্রমিকদার কথার পরিপ্রেক্ষিতে আমরা আবার শৈবালদার কাছে একটু জানতে চাইবো, শৈবালদা আবার সেই চলচ্চিত্রকারদের অন্তর্ভুক্ত চলচ্চিত্রকার নন যিনি এটা বলেন না যে আমি মানবিক ছবি করি, আমি রাজনৈতিক ছবি করি না, এই ধরনের কথা উনি বলেন। তা আমরা ওর কাছ থেকেও একটু শুনবো যে উনি কেনই বা এই ছবিগুলো করছেন বা সম্প্রতি করেছেন। আর দুই হচ্ছে যে রাজনৈতিক চলচ্চিত্র বলতে ওর কোনো ধারণা বা কিছু আছে কিনা, আর সেটা আমরা এসে যাব। তো আমি শ্রমিকদাতে যাওয়ার আগে এই কিছুক্ষণ আগে যেরকম 1955 পথের পাঁচালী থেকে শুরু করে 1969 মৃণাল সেনের ভুবন সোম, এই দুটো আলোচনা করলাম, ঠিক উল্টো দিক থেকে আমি আবার এটাও বলতে পারি যে এই মৃণাল সেনকে আমরা আবার রাজনৈতিক চলচ্চিত্রকার বলে অভিহিত করি, আবার সেটা খুব তর্ক সাপেক্ষ বটে। মানে আমি বলছি যে আমি মনে করি মৃণাল বাবুই হচ্ছেন প্রথম রাজনৈতিক চলচ্চিত্রকার ভারতের, আরেকজন মানে আপনারা যারা শুনছেন দেখছেন তাদের মধ্যে কেউ বলতে পারেন যে না না আমরা এটা মানি না, আমরা অন্যভাবে ভাবি, হতেই পারে। আমি আমার কথাটা বলি, আমার কথাটা হচ্ছে যে এই মৃণাল সেনই, এই ভুবন সোমের কথা বললাম যে যেটার মধ্যে একটা মানবিক বাতাবরণ আছে, আসলে ছবিটা রাজনৈতিক, যেমন বললাম পথের পাঁচালী মানবিক বাতাবরণ আসলে রাজনৈতিক। আবার মৃণাল বাবু এরকম ছবিও করেছেন, তার দ্বিতীয় ছবিতেই করেছেন, তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে, তাতেই করেছেন। ছবিটা শুরু হচ্ছে 1930 কলকাতা, এবং একটা সাংঘাতিক স্বাধীনতা আন্দোলন দিয়ে শুরু, এবং তাতে বোঝা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এবং সেটা নিয়ে ছবিটা এগোচ্ছে। এই ছবিটা যখন উনি নেহেরুকে দেখিয়েছিলেন, মৃণালবাবু এই ছবিটা নেহেরুকে দেখিয়েছিলেন, আমাদের প্রধানমন্ত্রী নেহেরু, তখন নেহেরু ওই এক একটা দৃশ্য দেখতে দেখতে মৃণালবাবুর মেমোয়ারে আছে, স্মৃতিতে আছে, স্মৃতিকথাতে আছে, আপনারা পারলে পড়বেন, প্রায় হাত চেপে ধরেছেন মৃণাল বাবুর এবং বলছেন যে আরে এই এটা তুমি কি করে পেলে, এইরকমই তো, আমরা তো এরকমই মুভমেন্ট করতাম। এখন দেখুন এটা এই ছবিটা হচ্ছে উনি মানে করছেন অনেক পরে আর কি, হ্যাঁ 50-এর দশকের দ্বিতীয়ার্ধে, ওর প্রথম ছবি রাতভর, তার দ্বিতীয় ছবি। তো এই ছবিটার ভেতর না একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে এখানে মঞ্জুদে একটা চরিত্র করেছিলেন, সেই চরিত্রটি তার যে ব্রিটিশ বিরোধী আন্দোলন তার সঙ্গে এক চীনে ফেরিওয়ালার ভাব হয়, তাকে উনি ভাই পাতান, কালী ব্যানার্জি চরিত্রটা করেছিলেন, তাকে ছবির শেষে জাহাজে তুলে দিতে চান, কারণ সেই সময় যে পটভূমিতে ছবিটা হচ্ছে আর কি, তাতে দেখানো আছে যে সেই সময় চীন আক্রমণ করেছে জাপান, এবং এই জাপানের যে ইম্পেরিয়ালিস্টিক অ্যাটাক সেইটাকে জুজবার জন্য ওই চীনে ফেরিওয়ালা দেশে ফিরে যাচ্ছে, এবং কোথাও মঞ্জুদে তাকে এই দিকটাতে এগিয়ে দিতে, তাকে জাহাজে তুলে দিচ্ছেন না শুধু, মৃণালবাবু নিজেও খুব সাবধানে বলেছেন যে আমি দেখাতে চাইছিলাম যে আমাদের ব্রিটিশ বিরোধী যে সাম্রাজ্যবাদ বিরোধী যে আন্দোলন বা লড়াই, তার সঙ্গে চীনের জাপানের যে সাম্রাজ্যবাদী আক্রমণ, তার বিরুদ্ধে যে সাম্রাজ্যবাদ বিরোধী যে লড়াই,
দুটো কোথাও একই জায়গায় মিলে যাচ্ছে। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে নীল আকাশের নিচে থেকেই কোথাও একটা কলকাতা, একটা লোকাল, একটা আঞ্চলিক, একটা একটা নাগরিক, একটা শহরের গল্পকে মৃণাল বাবু ক্রমশ ভারতীয় এবং একটা আন্তর্জাতিক পরিসরে আনার চেষ্টা করছে। এই 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 পুরো ব্যাপারটাই আমার কাছে কোথাও মনে হয় যে রাজনৈতিক ছবিটা আমরা তাহলে কিভাবে ভাববো, মানে আমার স্থানিক একটা জায়গা থেকে ভাববো, নাকি আমার দেশ, মানে আমি যে জায়গাটায় বাস করি তার বড় বড় পরিপ্রেক্ষিতে যে দেশে আমরা বাস করি সেই সেখান থেকে ভাববো, নাকি আমরা আন্তর্জাতিক পরিসরের সঙ্গে মিলিয়ে ভাববো, মানে এই তর্কগুলো উঠে আসে। তা আমার সমীরদার কাছে প্রথমেই জানতে চাওয়া যে আমি যে পরিপ্রেক্ষিতটা বললাম সেইখান থেকে যদি সমীরদা শুরু করেন, মানে ইনফ্যাক্ট আমি তো প্রথমেই বলে নিচ্ছি যে আমরা আজকে সমীরদার কথা শুনতেই এখানে এসেছি, উনি আমাদের মুখ্য বক্তা, উনি শুরু করুন, উনি বলুন, আমরা একটু শুনি, তারপর আবার আমরা ওকে একটু বিশ্রাম দিয়ে আমরা একটু প্রসঙ্গান্তরে যাবো, তখন শৈবালদার সঙ্গে কথা বলবো। সমীরদা আপনি যদি একটুখানি বলা শুরু করেন। শিলাদিত্য যে প্রশ্নগুলো তুলছেন তার রেশ টেনে যদি বলি যে মানবিক ছবি আর রাজনৈতিক ছবির একটা বিভাজন, এটা সবসময় টেঁটে না। তার দৃষ্টান্ত শিলাদিত্য দিয়েছেন যে হয়তো একটা ছবি মানবিক যদি বলা যায়, পরিচালক যখন ছবির গল্পটা বাঁচছেন, বিষয়টা বাঁচছেন, একটা বড় মানবিক প্রশ্নই তুলে ধরতে চাইছেন, এবং সব পরিচালকই চান শেষ পর্যন্ত যে বহু দর্শক, অনেক দর্শক তার ছবি দেখতে আসবেন। ছবি এমনই একটা শিল্পকলা যাতে এত অর্থ লগ্নি হয়, সেই লগ্নিটা ফেরত আনার, যিনি লগ্নি করছেন প্রযোজক, তার লগ্নিটা ফেরত দেওয়ার দায়ও পরিচালকের উপর বর্তায়। আমার মনে পড়ছে সত্যজিৎ বাবুর মৃত্যুর বছরখানেক আগে চিদানন্দ দাশগুপ্তকে একটা চিঠি লেখেন। চিঠিটা কোথাও প্রকাশিত হয়নি, একটা পত্রিকার পক্ষ থেকে চিদানন্দ বাবু আর্ট ফিল্ম, শিল্পসম্মত চিত্রকলা, চলচ্চিত্র, আর অন্যদিকে ব্যবসায়িক ছবি, এই দুটোর যে বিভাজন, সেই বিভাজন টেনে এনে কিছু প্রশ্ন তুলেছিলেন, আর একটা প্রশ্নমালা তৈরি করে পাঠিয়েছিলেন সত্যজিৎ বাবুকে, যে ওই পত্রিকা যেটি চিদানন্দ বাবু তখন সম্পাদনা করছিলেন, বেরোয়নি শেষ পর্যন্ত পত্রিকাটা নানা কারণে। উনি চেয়েছিলেন যে ওই প্রশ্নাবলীর উত্তর সত্যজিৎ বাবু দেন। সত্যজিৎ বাবু খুব সবিনয় একটা ব্যক্তিগত চিঠি লেখেন চিদানন্দ বাবুকে, ব্যক্তিগত চিঠি, এবং তাতে লেখেন যে আমি এই প্রশ্নমালার উত্তর দেব না, কেন দিচ্ছি না তার কারণ দেন। দিতে গিয়ে দুটো কথা বলেছিলেন। প্রথম কথা যে আমি যখনই ছবি করি, যেহেতু অন্য কেউ অর্থলগ্নি করছেন, তার ওই অর্থটা ফিরিয়ে দেবার চেষ্টা আমি করব, প্রাণপণে করব, সেটা আমার মাথায় থাকবে সমস্ত ছবি তৈরি করার ক্ষেত্রে। এবং সেইটে মাথায় রাখতে গিয়েই আমি একটা গল্প বলার চেষ্টা করি। অন্য চিত্র পরিচালকের অন্যভাবে কাজ করেন, ভাবেন, তার পরিচয় আমরা পেয়েছি, কিন্তু সত্যজিৎ বাবু খুব স্পষ্ট করে বলেন যে আমি ওই টাকাটা ফেরত দেবার জন্যই একটা গল্প বলার চেষ্টা করি, যাতে দর্শকরা গল্পটার খেই ধরে এগোতে থাকেন এবং তার মধ্যে দিয়ে তারা ছবিটাকে পেয়ে যান। আর খানিকটা শ্লাঘাভরে বলেন এই চিঠিতে যে ওর কোনো ছবিতে কোনো প্রযোজকের আর্থিক ক্ষতি হয়নি, লাভই হয়েছে প্রত্যেকের। এবং
এই আলোচনা করতে গিয়ে চিঠির শেষে লিখেছিলেন, খুব মজা করেই লিখেছিলেন, আমি তো দিব্যি সারা জীবন দু নৌকোয় পা দিয়ে চালিয়ে গেলাম, তোমরা ঠিক করো আমাকে কোথায় ফেলবে, আমি এই তর্কে যাব না। সেরকমই যদি আমরা ধরে নিই যে সত্যজিৎ বাবু সচেতনভাবে রাজনৈতিক ছবি করেননি, গল্প বলতে চেয়েছেন, যে প্রযোজক অর্থলগ্নি করেছেন তার অর্থ যাতে তিনি ফেরত পান সে বিষয়ে সতর্ক থেকেছেন, সাবধানী থেকেছেন, তারপরেও কিন্তু যদি তার ছবিগুলো আরেকবার আপনারা নতুন করে ভেবে দেখেন, গল্প ছিল, অনেক সময় খুব নামী কথা সাহিত্যিকের গল্প, সুঠাম গল্প, সেই গল্পই নতুন করে দেখিয়েছেন, চিত্রায়িত করেছেন সত্যজিৎ রায়। কিন্তু তার মধ্য দিয়ে একটা রাজনৈতিক পট, বলবে একটা রাজনৈতিক মানচিত্র প্রায় উদ্ঘাটিত হয়ে এসেছে। এবং সেই রাজনৈতিক পটটা প্রথম মহাযুদ্ধের ঠিক পরবর্তী যে সময়টায় সারা পৃথিবী জুড়ে এবং আমাদের দেশেও এই কলকাতা শহরটি বৃহত্তর, ক্ষুদ্রতর সমস্ত পরিপ্রেক্ষিতেই একটা বিরাট পরিবর্তনের ধারা চলে আসে প্রথম মহাযুদ্ধের প্রবল অভিঘাতে। পৃথিবীর ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ, তার আগে যত যুদ্ধের কথা আপনারা ইতিহাসে পড়েছেন শেষ পর্যন্ত সবই কিন্তু স্থানিক যুদ্ধ। সে পুরাণের কুরুক্ষেত্রের যুদ্ধ, লঙ্কার যুদ্ধ থেকে ইতিহাসে পানিপথের যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, পলাশির যুদ্ধ, সব তো স্থান নামে চিহ্নিত যুদ্ধ। আমার মনে আছে আমি প্রথমবার যখন পলাশিতে যাই নদিয়ায় ছোটবেলায়, অবাক হয়েছিলাম দেখে যে ওই পুরো যুদ্ধ, যাতে 200 বছরের জন্যে ভারত ইংরেজের উপনিবেশ হয়ে গেল, সেই যুদ্ধ খেলা হয়েছিল বলবো আমাদের কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আয়তনের একটা মাঠে। এবং সেখানে অবাক বিস্ময়ে সেই কৈশোরে লক্ষ্য করেছিলাম এক একটা জায়গায় একটা পাথর বসানো আছে, তার গায়ে লেখা আছে এখানে দাঁড়িয়েছিল ক্লাইভের সৈন্যরা, ক্লাইভের নেতৃত্বে। আরেকটা পাথরের গায়ে লেখা এখানে বীর জাফর, এখানে সিরাজ স্বয়ং। সবটাই কিন্তু এরকম একটা বড়সড় খেলার মাঠে, একটা বড়সড় ফুটবল খেলা, তাতে নির্ধারিত হয়ে গেল 200 বছরের ভারত ইতিহাস। কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ, বিশ্বব্যাপী যুদ্ধ, একসঙ্গে এতগুলো দেশ যুদ্ধে লিপ্ত, এত লক্ষ মানুষ যুদ্ধে লিপ্ত এবং যুদ্ধে আহত, মৃত, যুদ্ধে শেষে 4 বছরের যুদ্ধ মাত্র, 1914 থেকে 18, অনেক কিছু পাল্টে যায়। এবং সেই পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতেও ঔপনিবেশিক শাসনের চরিত্র সেটাও পাল্টাচ্ছে। এবং সত্যজিৎ বাবু যখন অপুকে মনসাপোতা থেকে কলকাতায় নিয়ে আসছেন, ওই পথে কিন্তু প্রথম মহাযুদ্ধের পরে খেয়াল করে যদি লক্ষ্য করেন, দেখবেন সত্যজিৎ বাবুর কোন ছবিতে অপরাজিত বাদে খুব চিহ্নিত করে, নিশ্চিত করে কোন একটা সাল, বছর নির্দেশ করেননি, অপরাজিতই করেছেন।
অপরাজিতর একেবারে শুরুতে যখন হরিহর এবং তার পরিবার ট্রেনে করে নিশ্চিন্দিপুর থেকে পৌঁছচ্ছে বারাণসীতে, গঙ্গার উপর দিয়ে সেতু ধরে ট্রেন ঘড় ঘড় করে চলেছে, সেই আওয়াজের মধ্যে ট্রেনের ঈষৎ শ্লথ গতির সঙ্গে তাল রেখে যখন একের পর এক নামপত্রাবলী পড়ছে ছবির আড়ালে যারা ছিলেন, সামনে যারা আছেন তাদের, তার শেষে দুম করে পদ্মা জুড়ে পড়ে 1327 সন, ইংরেজি করলে দাঁড়ায় 1920 সাল, 1910 সাল। অর্থাৎ অপরাজিত থেকে যখন, না আমি ভুল করলাম, 1920 সাল, 1327। অর্থাৎ অপরাজিত শুরু হচ্ছে ঠিক প্রথম মহাযুদ্ধের 2 বছর পরে, এবং অপরাজিততেই সংলাপের মধ্যে, কথোপকথনের মধ্যে একবার চলে আসে অপুর বয়সের হিসেব। অপুর বয়স তখন 10। তার ফলে একটা সোজা অঙ্ক করেন যদি, যে 1920-তে বারাণসী যাচ্ছে, বছর খানেকের মধ্যেই হরিহরের মৃত্যুর পরে তাদের ফিরে আসতে হয় নিশ্চিন্দিপুরে নয়, মনসাপোতায়। এবং মনসাপোতায় 10 বছর বয়স, তারপর তার স্কুল জীবন থেকে কলকাতায় আসা, 20-এর দশকে আমরা চলে আসি, 20-এর দশকের শুরুতে চলে আসি। আর রাজনীতি একান্তভাবেই ইতিহাস প্রসূত, ইতিহাস থেকেই রাজনীতির উদ্ভব, ইতিহাসের ধারায় রাজনীতি নির্মিত হয়। 1912 সালে মনে রাখবেন, কলকাতা থেকে ঔপনিবেশিক ভারতের রাজধানী দিল্লিতে চলে যায়। একটা বিরাট পরিবর্তন। কলকাতার জনজীবন, কলকাতার রাজনৈতিক সত্তা, কলকাতার রাজনৈতিক পরিচিতি পাল্টে যায়। মধ্যবিত্ত সমাজের যথার্থ উত্থান ঘটে এই সময়। এমনকি কলকাতা শহরের ভৌগোলিক সীমানা, যেটা তার আগে সাদা শহর আর কালো শহরে বিভাজিত ছিল, সেটা পাল্টে শহর ছড়াতে থাকে ওই প্রথম মহাযুদ্ধের শেষ হবার সময় থেকে। তার আগেই ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তৈরি হয়েছে, কিন্তু প্রথম মহাযুদ্ধের ধাক্কায় ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট কোনো কাজ করতে পারেনি। প্রথম মহাযুদ্ধ শেষ হতেই কলকাতার বিস্তার শুরু হয়, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, চারিদিকে কলকাতা ছড়াতে থাকে। এবং এই কলকাতার যারা বাসিন্দা, তারা সেই পুরনো সাবেকি বাবু কলকাতার বাসিন্দা নয়, তারা পুরনো জমিদারি জেল্লা নিয়ে কলকাতায় বারফট্টাই করতে আসা বাঙালি নয়। গ্রাম সমাজেও জমি ভাগ হচ্ছে, শরিকি ভাগ হচ্ছে, জমিদাররা লুপ্ত হয়ে যাচ্ছে, ক্ষমতা হারাচ্ছে। একটার পর একটা ছবিতে, যদি পথের পাঁচালী ভাবেন, যদি মৃণাল সেনের 22শে শ্রাবণ ভাবেন, দুটো ছবিতেই কিন্তু দেখবেন যে একটা বড় বাড়ি, তার ভাগ হতে হতে সেই বাড়িরই শরিক আজকে ওই বাড়ির প্রান্তে নির্বাসিত। বড় বাড়ি আর ওই বাড়ির প্রায় জঞ্জাল অবশেষের মতো ক্ষীণ একটা বসতি, সেই বসতিতে বাস করে যারা, তারা কিন্তু স্মরণ করে
যে ওই বড় বাড়িতে তাদের অধিকার ছিল একদিন, ভাঙতে ভাঙতে আজকে তারা এইখানে এসেছে। এই মধ্যবিত্ত প্রাণপণে অন্তত তাদের মধ্যবিত্তটাকে বাঁচানোর চেষ্টা করে, এবং সেই মধ্যবিত্ততা বাঁচানোর চেষ্টায় তাদের শিক্ষা, শিক্ষা থেকে চাকরি, ভদ্রস্থ চাকরি, যাতে একটা ভদ্র সভ্য মধ্যবিত্ত জীবনযাপন করা যায়। এসবই কিন্তু রাজনীতি। ইতিহাস থেকে যে রাজনীতি তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে, সেই প্রক্রিয়াকে কিন্তু আমরা দেখি পথের পাঁচালী, অপরাজিত, অপু সংসারে। শিক্ষা এবং হরিহরের সারা জীবনের আকুতি, সে কিন্তু শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, মূল্যবোধ এইগুলোকে সে ছড়িয়ে দেবে। তার উত্তরাধিকার ব্রাহ্মণ্যত্বের অনেক সংকীর্ণ দিক আছে, কিন্তু তার উদারতর দিক যেটা সংস্কৃতি দিক, সেই সারস্বত ধর্মে হরিহরের আস্থা। সে যখন কথকতা করে তখন পুরাণের ভেতর থেকে সে বের করে আনে মূল্যবোধ। কাশীর ঘাটে তার কথকতা আর ব্যবসায়িক ঢঙের কথকতা, লোক ভোলানো কথকতা, লোক ঠকানো কথকতা, দুয়ের তফাৎকে কি নিশ্ছিদ্রভাবে চিহ্নিত করেন সত্যজিৎ বাবু। ওই সংস্কৃতির, হরিহরের সংস্কৃতিটাকে স্বতন্ত্র করার জন্য, চিহ্নিত করার জন্য। এবং পথের পাঁচালী শেষেও সেই বেদনা বিধুর মুহূর্ত, যেখানে হরিহর তার যাত্রাপালার পুঁথিগুলো, শার্টগুলো নিয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, আমি তো চেয়েছিলাম যে আমি যাত্রার মধ্যে এই সংস্কৃতি, এই এই কৃষ্টি, এই বোধকে আমি নিয়ে আসবো। কেউ নেয়নি, কেউ কেনেনি, কেউ চায়নি। এবং সেই উত্তরাধিকার বহন করে অপু স্কুলে ভালো ছাত্র হয়ে ওঠে, এবং সে পুরাণের শিক্ষায় থেমে থাকে না। ইতিহাসে গয়ে রাজনীতি পাল্টায়। তাই স্কুলে অপরাজিতর অসাধারণ দৃশ্যবন্ধ, যেখানে স্কুল পরিদর্শক তার আবৃত্তিতে, তার কথায় মুগ্ধ হয়। তারপরে স্কুলের হেডমাস্টার মশাই একটার পর একটা বই দেন তাকে, যে বই বিশ্ব ভ্রমণের বই, পৃথিবীকে আবিষ্কারের বই, বিজ্ঞানের বই, এবং শেষ পর্যন্ত সেই অসামান্য ভূগোলক। যেটা মনে রাখবেন, ছবির ভাষায় গল্পই বলছেন, বিভূতিভূষণের গল্প, কিন্তু ছবির ভাষায় সেটা ইতিহাসে রাজনীতির ধারক হয়ে ওঠে। যখন সেই অসাধারণ দৃশ্য, সর্বজয়া বাক্স গুছিয়ে দিচ্ছে অপুর জন্যে, অপু শহরে যাবে, বাক্সের মধ্যে সব ঢোকে, খুব অসহায়ের মতো অপু দাঁড়িয়ে আছে, সর্বজয়া বসে মাটিতে বসে বাক্স গুছোচ্ছেন, অসহায়ের মতো মুখ তুলে তাকিয়ে অপুকে বলেন, এটা ঢুকছে না। সত্যি তো, মধ্যবিত্তের সুটকেসে বিশ্ব গোলক কি করে ঢোকে। খুব অস্বস্তি ভরে। শিয়ালদা স্টেশনে যখন অপু নামে, এক হাতে বাক্স, বগল দাবা করে ভূগোলক, যেটা কোনো বাক্সের ফাঁদের মধ্যে ধরা পড়ে না।
এবং কোথাও শিয়ালদা স্টেশন থেকে রাস্তাটা পার হয়ে এসে একটা ছাউনিতে আশ্রয় নেয় বৃষ্টিতে, হঠাৎ একটা কি ভাষা শুনে তাকিয়ে দেখে দুই চীনা মানুষ কথা বলছেন। পৃথিবীটা বড় হয়ে যাচ্ছে, নিশ্চিন্দিপুর, কাশী, মনসাপোতা, কলকাতা, কলকাতা কিন্তু চীনকে ছুঁয়ে ফেলছে। এবং সেইখান থেকে হেঁটে হ্যারিসন রোড, হ্যারিসন রোডের নাম ফলক দেখি আমরা, ধরিয়ে দেন সত্যজিৎ বাবু, বইপাড়া, ছাপাই পাড়া, ছাপাইয়ের কাজে যায়, চাকরির খোঁজে, শিক্ষা। এবং এই যে পথ শুরু হলো, মধ্যবিত্ত অস্তিত্বের কাহিনী একান্তভাবেই প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধের অন্তর্বর্তীকাল থেকে শুরু হলো, পৌঁছে যায় 50-এর দশকে মহানগরে। আর তার মধ্যে কিভাবে কোথা থেকে এই ইতিহাস আবর্তিত হয়। ইতিহাস ক্রমাবর্ত, ইতিহাস থেমে থাকে না, ইতিহাস কোনো একটা মুহূর্তে দাঁড়ায় না কখন। সেই জন্য ফিরে যান জলসা ঘরে, দেবীতে, চারুলতায়। কি আশ্চর্য ইতিহাস চেতনা থেকে ছবির ভাষা এবং ইতিহাস এখানে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়। রাজনৈতিক ইতিহাসের কাহিনী, যে জন্যে অপুর সংসারের অপু এবং অপর্ণা যারা অভিনয় করেন, সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুর, আমরা তারপরেই তাঁদেরই দেখি দেবীতে। আর চলচ্চিত্রের ভাষার একটা অবধার্য দিক, যে যে অভিনেতা অভিনেত্রীদের মুখচ্ছবি, ব্যক্তিত্ব একটা ছবিতে একটা চরিত্র হয়ে ওঠে, একটা চরিত্র পরিগ্রহ করে, সেই চরিত্রটা কিন্তু ওই মুখচ্ছবি, ওই ব্যক্তিত্ব ধারণ করে থাকে ওই ছবিটা স্মৃতির সঙ্গে। তাই অপুর সংসার দেখার পরে যখন আমরা দেবী দেখি, চেহারাগুলো একই, মুখচ্ছবি একই, ব্যক্তিত্ব একই, কিন্তু প্রায় 70-75 বছরের দূরত্ব তৈরি হয়ে গেছে। এরাই যারা গ্রাম থেকে কলকাতায় পড়তে আসে, তাদেরই উত্তরসূরিদের দেখি আমরা, পূর্বসূরিদের দেখি একটা ছবি থেকে আরেকটা ছবির মধ্যে। যে জন্যে যোগসূত্রগুলো কি নিপুণ ভাবে তৈরি করেন সত্যজিৎ বাবু। মনে থাকবে অপুর সংসারে অপু আর তার বন্ধু পুলু, তারা সধবার একাদশী দেখে উত্তেজিত হয়ে ফিরতে ফিরতে বাড়ি ফিরছে, আলোচনা করতে করতে রেল লাইনের পাশ দিয়ে গভীর রাত্রিরে। যে সধবার একাদশী তারা দেখেছেন, ওই ছবির তারিখের হিসেব ধরেই আমি বলবো, সেটা 1924-25 সালের শিশির কুমার ভাদুড়ির প্রযোজনায় সধবার একাদশী। তার পরের ছবি দেবীতে একটা দৃশ্যে আবার আমরা দেখি উমাপ্রসাদ এবং তার বন্ধু, তারা সধবার একাদশীর অভিনয় দেখছেন প্রেক্ষাগৃহে বসে। এই সধবার একাদশী কিন্তু গিরিশ ঘোষ কিংবা অমর দত্তের সধবার একাদশী, প্রায় 75 বছর আগে। এই যোগসূত্রগুলোকে খেলিয়ে চলেন ওই ইতিহাসের ধারা এবং একটা রাজনৈতিক বিবর্তনকে দেখানোর জন্য সত্যজিৎ।
এবং সেই বিবর্তনের পথ ধরেই কিন্তু যখন 70-এর দশকের কলকাতায় চলে আসেন, 50-এর দশকের মহানগর পেরিয়ে প্রথম চাকরি করতে যাচ্ছে মেয়েরা, নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করছে, আত্মপরিচিতি। যতই সত্যজিৎ বাবু বলুন তিনি শুধু গল্পই বলেন, কিন্তু ছবির ভাষা কি দোতক হয়ে ওঠে, কি ব্যঞ্জনাময় হয়ে ওঠে। আমাকে চমকিত করেছিল, বারবার সেই দৃশ্যে ফিরে যায়, যেখানে চাকরির আবেদনপত্র লিখতে বসে আরতি স্বামীকে জিজ্ঞেস করে, আমরা মজুমদার জে দিয়ে লিখি না জেড দিয়ে লিখি? হঠাৎ চমকে উঠে আমরা উপলব্ধি করি আরতি কোনোদিন বিবাহের পর তার নিজের নামটা সে কখনো ইংরেজিতে লেখেনি, এই প্রথম লিখছে। এবং লিখছে যখন সে বাড়ি থেকে বেরিয়ে চাকরিতে যাবে, তার অন্য একটা ভুবনে যাবে সে। এবং এইভাবে একটা সমাজ পাল্টাচ্ছে, ভূমিকা পাল্টাচ্ছে, পুরুষ নারী তাতে চরিত্র পাল্টাচ্ছে। এবং সেইটি গিয়ে 70-এর দশকে যখন একটা প্রবল সংকটে পড়ে, যে শিক্ষার উত্তরাধিকার, সংস্কৃতির ধারক হয়ে লেখক তৈরি করে, অপুর মতো লেখক, অমলের মতো লেখক, চারুর মতো লেখিকা, লিখতে চায়, লিখে নিজেকে প্রকাশ করতে চায়, নিজের সত্তাকে প্রতিষ্ঠা করতে চায়, নিজের আত্মপরিচিতিকে প্রতিষ্ঠা করতে চায় লেখক সত্তার মধ্য দিয়ে। এটা ইতিহাসের, সভ্যতার বিবর্তন। সেই শিক্ষার সমস্ত কাঠামোটা চুরমার হয়ে ভেঙে পড়ছে 70-এর দশকের প্রতিদ্বন্দ্বিতে। এবং তার সঙ্গে জুড়ে যায় জন অরণ্য সীমাবদ্ধ শিক্ষা নয়, পণ্যায়ন, ব্যবসা, বেচা কেনা। জন অরণ্যে সেই দৃশ্য যেখানে এক তরুণকে, এক প্রবীণ তরুণ প্রদীপ মুখোপাধ্যায়, প্রবীণ উৎপল দত্ত বড়বাজারের রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে চিনিয়ে দেন প্রবীণ। সব পণ্য, সব কেনা বেচা চলে। এই ভয়ঙ্কর একটা সর্বনাশের ছবি। আমার মনে আছে 80-র দশকের একটা দীর্ঘ সাক্ষাৎকারে সত্যজিৎ কে যখন আমি তার কলকাতার চিত্রত্রয়ী বলে আমরা বারবার যেগুলো বলে থাকি, প্রতিদ্বন্দ্বী, জন অরণ্য সীমাবদ্ধ, আমি ওই ট্রিলজি শব্দটা ব্যবহার করেছিলাম। আমাকে থামিয়ে দিয়ে বলেছিলেন, এ কি অরণ্যের দিনরাত্রির কথা বলছো না কেন? ওটা তো কলকাতা নিয়ে, এবং কলকাতার অবক্ষয়েরই, কলকাতার পতনেরই ছবি কিন্তু অরণ্যের দিনরাত্রি। কলকাতার শৌখিন তরুণেরা ওই শিক্ষা, সংস্কৃতি, সভ্যতার গর্বে গর্বোন্নত হয় না, তারা মজা করতে যায়, আদিবাসী শিকারে যায়। যে জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের পছন্দ হয়নি তার উপন্যাসের ওই চিত্রায়ন, কারণ রাজনীতির একটা তারতম্য ঘটে গেছে। সুনীল বাবুর রাজনীতিতে ওটা
চলে, যাদের সামর্থ্য আছে, স্বাচ্ছন্দ্য আছে, তারা তো মজা করতে যাবে, কিন্তু ওই মজার আড়ালে একটা গভীর অবক্ষয়, মানুষের জীবন সম্পর্কে একটা গভীর ঘৃণাবোধ, বিদ্বেষবোধ, তাচ্ছিল্যবোধ, তাকে ধিক্কার দেন সত্যজিৎ বাবু। এটা কিন্তু একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, একটা রাজনৈতিক অবস্থান। চিত্র পরিচালক গল্প বলছেন না, গল্পকে পেরিয়ে একটা রাজনৈতিক অবস্থান গ্রহণ করছেন। এবং এই সংকট তার প্রায় চূড়ান্তে পৌঁছে সত্যজিৎ বাবু তার গল্প নির্ভর, চরিত্র নির্ভর ছবি করা প্রায় যেন বন্ধ করে দেন। আমার ওই সাক্ষাৎকারই আমি যখন ওকে প্রশ্ন করি যে ওইসব ছবি তো আর করছেন না, তখন বলেন যে সংকটটা যেখানে গিয়ে পৌঁছেছে, আমি তার চূড়ান্ত জায়গাতে এসে যখন দাঁড়িয়েছি, কি নিয়ে ছবি করব, তখনই ছোটদের জন্য ছবি করা, অর্থাৎ আবার যেন কেঁচে গন্ডুস করে ছোটদের সঙ্গে আবার একটা শিক্ষার যেন আরেকটা অন্য পাঠক্রম, এবং আধুনিক কালে চলচ্চিত্র যেখানে আমাদের সবচেয়ে শক্তিমান সংযোগ বাহন মিডিয়া, সেই মিডিয়াকে আমি নিচ্ছি শিক্ষার মিডিয়াতে পরিণত করে। এবং তখন আধুনিক রূপকথার মধ্য দিয়ে গোপীগায়ন বাঘাবাইন এবং হীরক রাজা দেশের রাজনৈতিকতা কি প্রকট, এবং আমরা বারবার এখনো আমাদের এই দেশের বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আমরা ফিরে যাই হীরক রাজা দেশেতে, গোপীগায়ন বাঘাবাইনে সেই গানগুলো, কথাগুলো ফিরে ফিরে আসে, সেই ছবিগুলো ফিরে ফিরে আসে। যুদ্ধের নাচন কোঁদন, যুদ্ধকে নিয়ে বাড়াবাড়ি, তার দাহ, তার যন্ত্রণা আমাদের যখন অহরহ পীড়িত করে, আমরা সত্যজিতের ছোটদের ছবিতেও তো সেই রাজনীতিরই অমোঘ স্বাক্ষর পাই। এবং মনে আছে যে ওই ঠিক ওই সময় 81 সালে উনি সদগতি করছেন। ভারতীয় দূরদর্শনের ইতিহাসে প্রথম দূরদর্শনের জন্য নির্মিত বিশেষভাবে ছবি, টেলিফিল্ম, প্রথম জাতীয় সম্প্রচার হয়। তখন স্যাটেলাইট হয়নি, তার ফলে ক্যাসেট করে সমস্ত দূরদর্শন কেন্দ্রে ছবি পাঠানো হয় যাতে একই সময় দেখানো হয়। এবং সেই প্রথম প্রদর্শনের আগে 50 মিনিটের ছবি 1 ঘন্টা পুরো করার জন্য একটা 10 মিনিটের সাক্ষাৎকার ছিল সত্যজিৎ রায়ের সঙ্গে আমার, সেটাও সম্প্রচারিত হয়। সেই সাক্ষাৎকারে উনি বলেন যে এতদিন মধ্যবিত্ত জীবনের মধ্যেই নিজেকে সীমিত রেখেছেন, তার বাইরে আরেকটা বৃহত্তর ভারত, আরেকটা বৃহত্তর রাজনৈতিক সমাজ, বৃহত্তর নাগরিক সমাজ ছড়িয়ে রয়েছে, যার দিকে তাকানোর আমার অবকাশ হয়নি। আমি এই প্রথম যখন আমাকে একটা সর্বভারতীয় ছবি করার দায় দেওয়া হলো, আমি এই কাহিনীটা বেছে নিই।
আমার মনে আছে দেখিয়েছিলেন ওই সাক্ষাৎকারের আগে যখন কথা হচ্ছে প্রস্তুতিতে, যে প্রেমচন্দের গল্প দেবনাগরীতে দেবনাগরী হরফে নিজে নতুন করে একটা খাতায় লিখছেন, একটা খেরোর খাতায়। অর্থাৎ কোথাও ভাষাটার সঙ্গে শুধু শোনা নয়, ভাষাটাকে দেখা, ওই শিক্ষা, হরিহরের যাত্রা পালা লেখা, হরিহরের কথকতা, তার থেকে অপুর উপন্যাস লেখা। হ্যাঁ, জীবনের ধাক্কায় সে উপন্যাসে ছিঁড়ে ফেলতে পারে, এবং সেই ছিঁড়ে ফেলার গভীর যন্ত্রণাকে সে বহন করে আনে, এবং সেই যন্ত্রণাই কোথাও তাকে কিন্তু কাজলের সঙ্গে আবার মিলিত করে, যুক্ত করে। সেইখানে সত্যজিৎ ফিরে যেতে চান। আরেকটা ভাষা, দেশের আরেকটা বৃহত্তর অংশ, তার সঙ্গে ওই সাংস্কৃতিক, শিক্ষাগত, বুদ্ধিগত যোগ স্থাপন করতে হয় ছবি তৈরি করতে গেলে। অসাধারণ সেই ছবি। একটা প্রাসঙ্গিক কথা না বলে পাচ্ছি না। এই বছরটা সত্যজিৎ বাবুর বন্ধু চিদানন্দ দাশগুপ্তেরও শতবর্ষ। আমরা যারা চলচ্চিত্র নিয়ে বাংলায় লেখালেখি করি, আলোচনা করি, আমরা ছবি দেখা, ছবি নিয়ে লেখার শিখেছি যাদের কাছে, তাদের মধ্যে চিদুদা অন্যতম। চিদুদার বাংলা লেখাগুলো সম্পাদনা করে একটা বই তৈরি করছি। আগামী 10ই নভেম্বর চিদুদার জন্ম শতবর্ষ পূর্তি হবে, শুরু হবে। সেই দিন আশা করছি বইটা প্রকাশ করতে পারবো। তার মধ্যে লক্ষ্য করছি একটা সাক্ষাৎকারে 82 সালে সদগতির কথা উঠছে, সবে হয়েছে। চিদানন্দবাবু বলছেন, এরকম রাগের প্রকাশ আমি কখনো সত্যজিতের ছবিতে পাই। এত রাগ, প্রবল রাগ, এবং টান টান 50 মিনিটের একটা ছবি। রাগটা কি করে তৈরি হয়? এবং এবার কিন্তু মধ্যবিত্ত সমাজের বাইরে যে রাজনীতিটা আজকে এই মুহূর্তে, দলিতদের রাজনীতি, বঞ্চিত অস্বীকৃত মানুষদের অধিকার, তার সপক্ষে যে রাজনীতি আজকে একটা অন্য মাত্রা পেয়েছে। 80-র দশকে কিন্তু পায়নি সেটা। তখন তৈরি হয় সদগতি। এবং লক্ষ্য করবেন, আবার যদি দেখেন ফিরে সদগতি, যে একটি চরিত্র লিপিতে তার কোনো নাম নেই, তার নাম গোন্ড। গোন্ড উপজাতির প্রতিভূষে, বাকিদের নাম আছে। সে সাক্ষী। যখন দুঃখী সেই ভয়ঙ্কর একটা গাছ, প্রায় একটা প্রত্নপ্রস্তরের মতো একটা গাছ, যেটাকে ভাঙা যায় না, কাটা যায় না, কিন্তু তার উপর সেই দায় বর্তায়, সেই দায়ের শিকার হয় সে। ওই গোন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তিরস্কার করে, আবার খাবার এনে দেয়, জল এনে দেয়, এবং গিয়ে দুঃখের মৃত্যুর পর সেই খবর দেয় দুঃখীর গ্রাম সমাজে, এবং বলে যে তোমরা আনতে যেও না সব দেহ, ওই ব্রাহ্মণ টানবে ওই সব দেহ। ওই মৃত্যুর, ওই পাপের ভার তাকে বহন করতে হবে তার শরীরকে দিয়ে। সেই ভয়ঙ্কর শাস্তিতে
ব্রাহ্মণকে নিমজ্জিত করে, দেখে বঞ্চিত দলিত আদিবাসীরা, আর ওই আশ্চর্য সাক্ষী নামহীন সেই গুণ। পুরোপুরি রাজনৈতিক ছবি। এবং আমার সেই সাক্ষাৎকারে মনে আছে সত্যজিৎ বাবু বলছেন যে আমি আরো এইরকম ছবি করতে চাই, কিন্তু এই অভিজ্ঞতা আমার নেই, আমার গল্প চাই। মহাশ্বেতা দেবীর গল্প পড়ছেন, তখন খুঁজছেন তার মধ্যে যদি কিছু পাওয়া যায়। সেই কথা বলেছেন আমাকে সেই সাক্ষাৎকারে। আজীবন কিন্তু রাজনীতির মধ্যেই সত্যজিৎ বাবু কাজ করে গেছেন। একটা ভাবি, শিলাজিৎ ধরিয়ে দিয়েছেন কি করে মৃণাল বাবু, ওই ইতিহাসের সূত্রগুলোকেও কিন্তু মৃণাল বাবু ধরছেন। কিন্তু মৃণাল বাবুর আরো সরাসরি যদি আমি এইরকম একটা তফাৎ করি, সত্যজিৎ বাবু যতটা স্থিরভাবে অবিচলভাবে একটা ইতিহাসের ধারাবাহিকতাকে অনুসরণ করে যান, মৃণালবাবু সেখানে যে সময়টাতে উনি যাপন করছেন, সেই সময়ের প্রত্যক্ষ ঘাত প্রতিঘাতগুলোতে সঙ্গে সঙ্গে ওর প্রতিক্রিয়াকে ছবির মধ্যে নিয়ে আসছেন। আরেক ভাবে উনি রাজনীতিতে প্রবেশ করছেন ছবিতে। তাই কোথাও হয়তো দুজনকে খুব আলাদা মনে হতে থাকে, দুজনের মধ্যে তর্ক বিতর্ক ঘটেছে, এর পক্ষে ওর পক্ষে দাঁড়িয়ে আমরাও সেই তর্ক বিতর্কে যোগ দিয়েছি। কিন্তু রাজনীতির ওই দায়ভার, ওই দায়বোধ এবং যে ইতিহাসের ধারাকে সত্যজিৎ বাবু অনুসরণ করে এসেছেন, পণ্য সর্বস্ব, পণ্যবাহী, পণ্য নির্ভর একটা সভ্যতা যখন রাষ্ট্র ক্ষমতাকে আস্তে আস্তে দখল করে নেয়, শাসন করে, মিডিয়াকে শাসন করে, ফ্যাসিবাদের চরিত্র দানা বাঁধতে থাকে, ঠিক যেভাবে 20-এর দশকে ইতালিতে, তারপর জার্মানিতে, তারপরে স্পেনে মাথাচাড়া দিয়েছিল। সেই ছবি যখন কুৎসিত, অশালীন, প্রতিদৈনিক প্রকট হয়ে ওঠে, তখন দাঁড়িয়ে আজকে আমরা কিভাবে আজকে রাজনীতিকে ছবিতে নিয়ে আসব, আনা যাবে কিনা, কারণ এত রকম বাধা নিষেধের বেড়া নির্মম ভাবে দাঁড় করানো হচ্ছে চারিদিকে, ছবির, সাহিত্যের, আমাদের প্রতিদিনের উচ্চারণের উপরে। আর ছবির ব্যাপ্তি, ছবির প্রসার, ছবি এত মানুষের মধ্যে তৎক্ষণাৎ ছড়িয়ে যায়, তাকে নিয়ে ভয়ও আছে শাসকের, বা যারা রাজনীতিতে ক্ষমতার আস্ফালনে আজকে উন্মত্ত। সেইখানে একজন সমকালীন পরিচালক শৈবাল পরপর দুটো ছবি করেছেন, যাতে তিনি একটা রাজনৈতিক অবস্থান নিয়েছেন, এবং তার ছবির সেই রাজনৈতিক মাত্রার দেখেই আমরা এই আলোচনাতে আজকে বসছি। শিলাদিত্য কি এবার হ্যাঁ, শৈবালকে আমি টেনে আনবেন?
না না, নিশ্চয়ই আপনি অনেকক্ষণ বললেন, আপনার উপর হয়তো একটু চাপও হলো, কিন্তু তাও আমি আর একবার একটু আপনাকে আবার বলতে অনুরোধ করব। আমি একটা জায়গা, মানে আপনার কথাই আপনাকে একটুখানি আমি শোনাচ্ছি। আমি যারা দেখছেন দর্শক তাদেরকে বলি যে শ্রমিকদা তো আসলে মুশকিল হচ্ছে, শ্রমিকদা যেমন সুন্দর বলেন তেমন সুন্দর লেখেন, কিন্তু সেই সব লেখা টেখাগুলো কোথাও গ্রন্থিত করা যায় না শ্রমিকদারই প্রবল আপত্তিতে। সেই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না, কিন্তু এটা আমাদের একটা বড় আক্ষেপ এবং খেদ বটে। তো যাই হোক, তাও নয় নয় করে আমাদের কাছে কিছু লেখাপত্র থাকে। খারিজ নিয়ে একটা লেখা লিখেছিলেন শ্রমিকদা, সেই লেখাটার নাম ছিল খারিজ রাজনৈতিক তাৎপর্য। এই কিছুক্ষণ আগে শ্রমিকদা যে মহানগরের কথা বলছিলেন যে মহানগর কোথাও এই খারিজ ছবিটির পূর্বসূরি, মানে সেই লেখাটির মধ্যে আছে। কিন্তু আমি হঠাৎ কেন এই প্রসঙ্গটা তুলছি শৈবালদার পরিপ্রেক্ষিতে, শৈবালদার ছবি পরিপ্রেক্ষিতে, সেটা আমি বলছি। সেটাতে কোথাও একটা জায়গায় শ্রমিকদা লিখছেন, একটা খুব চমৎকার জায়গা, আমি জাস্ট 2 লাইন পড়লে বোঝা যাবে যে আমরা যদি স্ট্রাকচার সুপারস্ট্রাকচারের কথা বলি, তো উনি বলছেন যে স্ট্রাকচার ও সুপারস্ট্রাকচারের সম্পর্কটাও খুব দ্বান্দ্বিক, মানে শ্রমিকদার লেখা। যারা মনে করেন কোনো সুদিনে বেস পাল্টে গেলেই সুপারস্ট্রাকচার পাল্টে যাবে, তারা সুখী লোক। ডায়ালেক্টিক্সের জটিলতা নিয়ে তাদের মাথা ঘামাতে হয় না। সুপারস্ট্রাকচারে, মানে যে মননের জায়গাটা, স্তরে সংস্কার, বিশ্বাস, রুচি, ধর্ম আমাদের দেশের ইতিহাসে বারবার রাজনৈতিক বিবর্তনের ধারায় জটিলতা সৃষ্টি করেছে। ইতিহাসের এই সত্যকে অগ্রাহ্য করে অর্থনৈতিক রাজনৈতিক রূপান্তরের চেষ্টা চোরাবালিতে গিয়ে পৌঁছতে বাধ্য। মৃণালবাবুর সাম্প্রতিক ছবির মধ্যবিত্ত মানসিকতা ও নীতিবোধের এই বিশ্লেষণ তাকে নিঃসন্দেহে মার্ক্সবাদী বিচারে ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে অন্তত এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠা দিয়েছে। এই কথাটা উনি লিখছেন এবং এই লেখাটা 1984 সালের লেখা। হ্যাঁ, খালি জাস্ট বেরিয়েছে তারপর। আমি শ্রমিকদার কাছে জাস্ট এইটা একটু জানতে চাইছি, আমি তারপর শ্রমিকদাকে একেবারে একটু একটু বিরতি দেবো, তার কারণ হচ্ছে শ্রমিকদার উপর খুব চাপ পড়ছে। আমি শৈবাল দাতে চলে যাব। সেটা হচ্ছে এই যে আপনি এতক্ষণ ধরে এই মধ্যবিত্ত মন, আমাদের রাজনীতি, আমাদের এই ঐতিহাসিক বিবর্তন এবং তার ভিতর থেকে রাজনৈতিক সংস্কার, এবং আমি যে অংশটা পড়লাম সেই জায়গা থেকে এই শৈবালদার যে তখন কুয়াশা ছিল ছবিটা, তার ভেতরে যে একটি মধ্যবিত্ত চরিত্র, মানে পুটু, যে ছবিটার মূল কেন্দ্রীয় চরিত্র আর কি, সেই চরিত্রটা অদ্ভুতভাবে এই এই যে যে ফ্যাসিজমের কথা আপনি তুললেন, এই একটা অদ্ভুত পলিটিক্যাল স্ট্রাকচারে আমরা এখন এসে দাঁড়িয়েছি, যেখানে আপনি বলছেন আমাদের ভাষার উপর পর্যন্ত একটা আক্রমণ নেমে আসছে। সেখানে আপনি পুটুকে কিভাবে দেখেন, আমি এটা একটু শুধু আপনার কাছ থেকে শুনতে চাইছি। মানে আপনার যতটুকু ইচ্ছে আপনি বলুন, তারপর আমি শৈবালদাতে যাবো বা ওই ছবিটার আমাদের আমি আমি আসছি ছবিটার কথায়। তার আগে দুটো কথা একটু বলে নিই, বলুন করে ছবির ওই চরিত্রটার ক্ষেত্রেই আসবো। সারা পৃথিবীতেই আমরা লক্ষ্য করছি আজকে যে যে দেশগুলো খুব ঘোরতর গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে, যেখানে সমস্ত অর্থনৈতিক প্রক্রিয়াটা ধসে পড়ছে, খসে খসে পড়ছে তার সম্পদের দিকগুলো, সেইখানেই কিন্তু দক্ষিণ পন্থা এবং ফ্যাসিবাদের অভ্যুদয় হয়েছে, যেখানে অর্থনীতি অনেকটা শক্তপোক্ত, তার মধ্যেও হয়তো ফাঁকফোকর থাকতে পারে, কিন্তু পুরোটা বেশ শক্তপোক্ত। যেমন জার্মানিতে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে, যেমন ইউরোপের অনেকগুলো ছোট ছোট দেশে, বেলজিয়াম, সুইজারল্যান্ড, এরকম দেশে, যেখানে একটা অর্থনৈতিক সুস্থিরতা আছে, সেখানে হয়তো আন্তর্জাতিক টানাপোড়েনের মধ্যেও তার
প্রভাবে ছোট ছোট দক্ষিণপন্থী গোষ্ঠী মাথা তুলছে, ছোটখাটো খুন খারাপি করছে, গুলি চালাচ্ছে এখানে ওখানে, কিন্তু সেটা কোনো অতিকায় দেশব্যাপ্ত রূপ গ্রহণ করছে না, কারণ অর্থনীতিটা খাড়া হয়ে আছে এবং রাষ্ট্র কোথাও পুঁজিবাদীদের লাভ এবং জনস্বার্থ দুটোর একটা ভারসাম্য তৈরি করতে পেরেছেন, যে ভারসাম্যে সেখানকার পুঁজিপতিরা অনেক অগ্রণী আধুনিক পুঁজিপতি, রাজনীতিগতভাবে অনেক সচেতন, তারাও জানেন যে যদি গণতন্ত্রের ওই পরিবেশটা রক্ষা করা যায়, যদি জনসাধারণকে ছাড় দেওয়া যায়, যদি জনসাধারণকেও তার পুষ্টি, তার স্বাচ্ছন্দ্যের দিকটার দিকেও চোখ রাখা যায়, গণতন্ত্র যদি বজায় থাকে, তাহলে লাভের প্রক্রিয়াটা অনেক স্বচ্ছন্দ সাবলীল ভাবে চলতে পারে। এই হিসেবটা পরিণত বুদ্ধি পুঁজিপতিদের থাকে আছে। আমাদের দেশে ঘোরতর দুর্নীতিগ্রস্ত, প্রবঞ্চনায় দীক্ষিত একটা পুঁজিপতি শ্রেণী, তাদের সঙ্গে রাষ্ট্রশক্তির যে আপোষ রফা, তাতে রাষ্ট্রশক্তি একেবারে মাথা নত করে পুঁজিপতিদের কাছে আত্মসমর্পণ করলে ফ্যাসিবাদের অভ্যুদয় হয়। ইতালিতে তাই ঘটেছিল। পৃথিবীতে প্রথম যেখানে ফ্যাসিস্ট শব্দটা এলো পৃথিবীর ভাষায়, ইতালীয় ভাষা থেকেই, ফাসিস্তি, মুসোলিনির তৈরি করা শব্দ, সেখানে কিন্তু তাই ঘটেছিল। প্রথম মহাযুদ্ধের পরে ভেঙে পড়েছে যখন অর্থনীতি, তখন ফিয়াট কোম্পানির মালিক আইনেল্লি পরিবার, সেই পরিবারের প্রশ্রয়ে সমর্থনে বেনিতো মুসোলিনির উত্থান, এবং সেই যোগ অক্ষুণ্ণ থাকে। ঠিক একইভাবে প্রথম মহাযুদ্ধের ধাক্কায় একই সংকট জার্মানিতে, সেখানেও শিন্ডলার, ফোক্সওয়াগেন, আজকে বিরাট বিরাট পুঁজিপতি পরিবার, তারা এসে দাঁড়িয়েছিল এবং তাদের হুকুমতে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি, নাৎসি পার্টির রমরমা একইভাবে। এবং পুঁজি তার পুরো লাভের ফায়দা তুলবে, জনসাধারণকে দুর্মুষ করে শেষ করে দেওয়া হবে। এটাকে নিশ্চিত করতে জার্মানিতে একটা জাতি বিদ্বেষী সংস্কার তৈরি করা হলো, ইহুদিদের শত্রু বলে চিহ্নিত করা হলো। লক্ষ লক্ষ ইহুদি বন্দি শিবিরে কি ভয়ঙ্কর ভাবে নিহত হয়েছে। জার্মানির মানুষ তা জানতেন, মেনে নিয়েছিলেন। চাকরি যখন দেওয়া যাচ্ছে না, তখন বিপুল সংখ্যক বেকারকে গুন্ডায় পরিণত করা হোক, মাফিয়া তৈরি হোক। এই গুন্ডাদের সঙ্গে পুঁজির রাষ্ট্রের একটা সমঝোতা তৈরি হয়।
প্রথমে শুধু গুন্ডামি করো, যেখানে সেখানে ঝাঁপিয়ে পড়ো, জাতি বিদ্বেষকে প্রজ্বলিত করো, খুন খারাপিতে মাতো, লুটপাট করো, রাষ্ট্র পুলিশ প্রশ্রয় দেবে, আইন ব্যবস্থা প্রশ্রয় দেবে, বেঁচে থাকবে তোমরা। তারপরে আমরা ক্ষমতায় এলে এই গুন্ডাদের একটা অংশকে পার্টিতে জায়গা দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, অধিকার দেওয়া হবে, বাকিদের গুন্ডামি করতে দেওয়া হবে। এইটাই কিন্তু ফ্যাসিস্ট বৃত্তি। জার্মানিতেও রাস্তায় গুন্ডা লেলিয়ে দেওয়া, স্টর্ম ট্রুপার্স তাদের নাম, ইতালিতে তাদের নাম হলো ব্ল্যাক শার্ট। অর্থনৈতিক সংকট, তার মধ্যে পুঁজিপতিদের লাভ নিশ্চিন্ত করার জন্য রাষ্ট্রের সঙ্গে আপোষ, এরই মধ্যে থেকে ফ্যাসিবাদের উত্থান। সেই প্রক্রিয়া ঠিক যেভাবে ইতালিতে ঘটেছে 20-এর দশকে, 30-এর দশকে জার্মানিতে, স্পেনে একটু রকম ফের হয়েছিল, কারণ সৈন্যবাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছিল আগেই, গুন্ডাদের হাতে পড়েনি। সৈন্যবাহিনী একটা গুন্ডা বাহিনীকে পোষণ করেছিল, তারাও ছিল। লোরকাকে সেনারা মানেনি, সৈন্যবাহিনীর প্রশ্রয়ে পুষ্ট গুন্ডারা হত্যা করেছে। আমাদের দেশে দাভোলকার, গৌরী লঙ্কেশ, গোবিন্দ পানসারের হত্যা 3 বছর 4 বছর হয়ে গেল, দোষী খুঁজে পাওয়া যায় না, শাস্তি হয় না। এই ভয়ঙ্কর একটি ইতিহাসের মধ্যে যখন আমরা আছি, কিন্তু রাষ্ট্র, ফ্যাসিস্ট রাষ্ট্র তাই করেছিল। জার্মানিতে ব্যবসায়িক সিনেমাকে পেশি বাহুবলের কীর্তিতে উজ্জ্বল ছবি, একটার পর একটা দাপুটে বাহুবলী হিরো, তাদের মুখ্য চরিত্রে এনে ছবি তৈরি করা, তার রাষ্ট্রীয় সম্মান। খেলাকে প্রচন্ড গুরুত্ব দেওয়া, খেলোয়াড়দের পুরস্কার দেওয়া, খেলোয়াড়দের পুরস্কার স্বরূপ সঙ্গে সঙ্গে সৈন্যবাহিনী বা পুলিশ বাহিনীতে অন্তর্গত করে নেওয়া, বুদ্ধি, চিন্তা, শিক্ষা এগুলোকে সমূলে বিনষ্ট করে ফ্যাসিবাদ তা জয়যাত্রা নিশ্চিত করে। সেই ইতিহাস ইতালি, স্পেন, জার্মানির ইতিহাস আমরা বারবার ফিরে ফিরে পড়ছি আর ক্রমশ আতঙ্কিত হয়ে উঠছি। এবং কোথাও শৈবালের যে ছবিটা মুক্তি পেতে চলেছে, তাতে এক অলস আলস্যের কথাটা তিরস্কার স্বরূপ তাকে ছুঁড়ে দেন তার শিক্ষক, যে ভূমিকায় অসামান্য অভিনয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ওই বুদ্ধিগত আলস্য আর বেকারি কি করে ঠেলে দেয় এক মধ্যবিত্তকে গুন্ডামির পথে। ফ্যাসিবাদের ওই চিরায়ত ধারা, তার একটা ছক শৈবালের ছবিতে বেরিয়ে আসে। শৈবালদা, একটু যদি আপনি বলেন আপনার ছবির করার কারণের জায়গা থেকে কি বলুন। শ্রমিকদার কাছ থেকে আমরা এত সুন্দর শুনছিলাম
একেবারে তন্নিষ্ঠ ছাত্রের মতো আমাদের রাজনৈতিক ইতিহাসের পাঠ, সেই প্রেক্ষিতে যদি আপনার ছবি করার অভিপ্রায়, এবং শুধু তখন কুয়াশা ছিল না, হোলি কনস্পিরেসির কথাও বলেছেন শ্রমিকদা, কিন্তু আমি যেহেতু স্পেসিফিক্যালি প্রশ্ন করলাম তখন কুয়াশা ছিল নি, আপনি যদি একটু বলেন আপনার রাজনৈতিক মনটার কথাই বলুন, আপনার রাজনৈতিক অভিপ্রায়ের কথাই বলুন। শ্রমিকদা যত সুন্দর করে বললেন, তারপর সত্যি আর কিছু বলার আলাদা করে থাকে না আমার মতন মানুষদের। মানে যেটা আমার মনে হলো শুনতে শুনতে, শ্রমিকদা তো একটা সুন্দর ইতিহাস বললেন। শুধু তা নয়, যারা শুনছেন আমি অনুরোধ করবো তাদের একটু বুঝতে যে কিভাবে ছবি দেখতে হয়, বুঝতে হয়, তার একটা অসাধারণ পাঠ যেন শ্রমিকদার কাছ থেকে আমরা পেলাম। তো যাই হোক, মানে এই আলোচনার মধ্যে এই ছবিটা পাখিচক্রে এসে পড়েছে। তো সেই ছবিটা সম্পর্কে আমি খুব অল্পই বলবো, মানে খুব বেশি বলার আমার পক্ষে একটু অসুবিধেই হবে। তো যেটুকু বলতে ইচ্ছে করছে বা বলতে পারি আমি, সেটা হচ্ছে এটা, এই ছবির বিষয় একটা রাজনৈতিক পরিবেশ, সেটা ইমিডিয়েটলি আমি যেখানে থাকি, যে রাজ্যে থাকি, যে দেশে থাকি, সেই পরিবেশ, যে পরিবেশটা বা যে সমাজটা ভীষণভাবে একটি রাজনৈতিক সমাজ, যেখানে মানুষ কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা তাকে সমর্থন না করে যেন বাঁচতে পারে না। তার যেন ব্যক্তিগত কোনো ভালো লাগা বা কোনো অবস্থান নেই। মানে ওই যে শ্রমিকদা যে বললেন যে অর্থনৈতিক বিপর্যয় ঘটছে যেসব দেশের কথা, এবং সেখানে ফ্যাসিবাদের উত্থান, এই জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, যেহেতু এটা একটা মফস্বল, একটা শহর কেন্দ্রিক ছবি, আমার একটু মানে আমার যেহেতু আমিও একটা মফস্বল শহরের এতেই থাকি, ধারেই থাকি, তো সেই শহরে আমার বন্ধু বান্ধব যাতায়াত আছে, আমি লক্ষ্য করেছি যে প্রত্যেকেই ওই কোনো না কোনো দলের তারা সমর্থক, এবং সেই দল যদি শাসক হয়, শাসক শ্রেণীর দল হয়, তাহলে তাদের সমর্থন বা তাদের সঙ্গে থাকা, পাশে থাকার প্রবণতাটা মানুষের মধ্যে বেশি। আর একটা যাকে বলে পপুলিস্ট গভর্নমেন্ট, তাদের দেওয়া যে অনুদানগুলো আপাতত আমরা দেখতে পাই দেওয়া হচ্ছে মানুষজনকে, সেটা নিশ্চয়ই তাদের কিছু না কিছু সাহায্য হয়তো করছে আর্থিক দিক থেকে। কিন্তু একই সঙ্গে যেটা হচ্ছে, আমার মনে হয়েছিল যে তাদের অস্তিত্বটা এত বেশি করে নির্ভর হয়ে যাচ্ছে, ওই অনুদান নির্ভর একটা অবস্থান, যে আমি জানি না, মানে এর ফলে তারা কি করবে বা আগামী দিনে কিভাবে বাঁচবে, এবং আগামী দিনে যে বিপদটা কোথায়, সেটা নিয়ে আমার মাথায় চিন্তা ভাবনা ঘোরে। এবং এই যে একটা গুন্ডা বা লুম্পেন শ্রেণীর কথা বললেন আমাদের শ্রমিকদা, এবং তারপর সেখান থেকে ছেলেটির যে একটা বদল ঘটছে, নিজে গুন্ডা হয়ে উঠছে, মানে লুম্পেনরা বোধহয় ফ্যাসিস্টদের উত্থানের একটা পরিবেশকে তৈরি করে দেয়, যেখান থেকে এটা খুব সহজে ঘটে আর কি। সেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে একটি ছেলে, যার নাকি
এক সময় সে খুবই ছিল, মানে খুবই অ্যাক্টিভ ছিল পলিটিক্যালি, একটা বামপন্থী হয়তো মনে হয় পলিটিক্সে যুক্ত ছিল, কিন্তু সেখান থেকেও তার একটা ডিসইলিউশনমেন্ট ঘটে এবং তারপরে সে একেবারেই অলস হয়ে পড়ে। এবার সেই জায়গা থেকে সে গল্পটা এগোচ্ছে, নানান কাণ্ড ঘটছে টুটছে এবং সে দেখা যাচ্ছে কোন দিকে চলেছে আর কি, একটা বিবর্তন বা বদল। মানে এই যে কুয়াশার ব্যাপারটা এখানেই, যে আমরা আমাদের মানে সারফেস রিয়েলিটি বা তার নিচের যে রিয়েলিটি, সেইটাকে বোঝার জায়গায় কতগুলো ফাঁক থেকে যায়, বা যখন আমরা বুঝতে পারি মেবি তখন ইটস টু লেট, তখন যা ক্ষতি হবার হয়ে গেছে বা হয়ে গেছে। তো এই সম্পর্কে একটা আমার যে বিশেষ কোনো অবস্থান ছবিটার মধ্যে আমি দেখিয়েছি তা নয়, আমি যা দেখেছি, যা অনুভব করেছি, সেটাকেই আমি আমার মতন করে আমার ক্ষমতার মধ্যে দিয়ে যতটুকু পেরেছি ধরার চেষ্টা করেছি। এবং আমাদের তো নানান অসুবিধার মধ্যে ছবি করতে হচ্ছে বা হয়ও, মানে এই জাতীয় ছবি করার ফান্ডিং পাওয়া খুব কঠিন। তো যাই হোক, প্রযোজক মহাশয় খুবই সাহায্য করেছিলেন। তো এইটাই আমার দিক থেকে আপাতত বলার। আর বাকি কথা আমার ধারণা আমি যা বলতে পারি বা চাই বা চেষ্টাও করি, সেটা বোধহয় সৌভিকদা বলেই দিয়েছেন সবটা। সেটা যদি মানুষ বোঝে বা শোনে, আরো একটু যদি সৌভিকদা বলেন যে বর্তমান আমরা যারা চেষ্টা করছি, মানে আমি শুধু এইটুকু বলবো যে এই যে সত্যজিৎ বাবুদের যে প্রজন্ম, তারপর যে প্রজন্মটা যারা এসেছিলেন, গৌতম দা, বুদ্ধদেব বাবু, রীনা দীপ, পোলেন্দু, এদের হাতে খানিকটা এগোচ্ছিল, এরাও তারা তাদের মতন করে চেষ্টা করছিলেন। কিন্তু ক্রমশ আমি দেখলাম যে তাদের পরের প্রজন্ম যখন আমরা যখন এলাম ছবি করতে, তখন ছবি করার সংজ্ঞা বলুন বা পরিস্থিতি বলো এত বদলে গেল, যে বা ছবি করার খরচ এত বেড়ে গেল, যে তখন ওই যে লগ্নি করার জন্য যে টাকার পরিমাণ এতটাই বেড়ে গেল যে সেটা করার সাহস বোধহয় কেউ নিতে পারলেন না আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব অল্প, মানে এখনো আমি এটা একা করেছি তা না, আমি জানি সুমন করে বা অনেক চেষ্টা করছে ছবি করতে এই জাতীয়। আমাদের সংখ্যা হয়তো ক্রমশ কমতে কমতে এরকম দাঁড়িয়ে আছে, আমরা জানি না আমাদের পর যারা করবেন তারা কি করবেন। তো সেটাও খুবই চিন্তার বিষয় যে এই যে মানে নিজেদের প্রকাশ করা, নিজেদের মনের মতন ছবি করার পরিবেশটা, বিশেষ করে চলচ্চিত্রকারদের ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি, কারণ আমাদের অনেক অর্থের প্রয়োজন পড়ে। এবং সেটা আমার কাছে খুব রাজনৈতিক বলে মনে হয়, যে একটা ছবি তৈরির খরচ এত কেন বেশি হবে, কেন এই সবকিছুতেই এত এত খরচ হবে, এত চিন্তার হবে। মানে সেটা নিয়ে একটা অন্য কথা হতে পারে, অন্যরকম আলোচনা হতে পারে। তা আমি আমার অভিজ্ঞতা, আমি যেহেতু প্রায় 70-এর দশক থেকে ইন্ডাস্ট্রিতে আছি এবং নানান লোকের ছবির সঙ্গে যুক্ত থেকেছি, তাদের সহকারী হিসেবে কাজ করেছি এবং এখন নিজে করি, আমি এই বিবর্তনটা চোখের সামনে, মানে আমি সত্যজিৎ বাবুদেরও কাজ করতে দেখেছি, ঋত্বিক দা, মৃণাল দাদের কাজ করতে দেখেছি, আবার গৌতম দাদের প্রজন্মকে দেখেছি, তারপরে আমরা করেছি, এবার এখন আমরা আমাদের পরের জন করছে। মানে আমার আমার মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যে চলচ্চিত্রের মৃত্যু ঘটেছে, মানে চলচ্চিত্রের ভাষা হারিয়ে গেছে। চলচ্চিত্রের যে ভাষা বহু কষ্টে বহু শিল্পী, চলচ্চিত্র শিল্পী যারা তারা তৈরি করেছিলেন, সেটার ব্যবহারের চেষ্টাও আর সেরকম ভাবে দেখি না। এসব নানা রকম ঘটনা ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, এইটুকুই যে ওইটাই আমাকে ভাবিয়েছিল যে কেন মানে একটা রাজনীতি আমাদের জীবনকে এতটা প্রভাবিত করবে, মানে উঠতে বসতে, মানে ট্রেনের টিকিট কাটতে কি স্কুল ভর্তি হতে সবেতেই একজন রাজনৈতিক নেতাকে চাই, একটা দলকে চাই, একটা চাকরি পেতে গেলে কেন একটা এমন ব্যবস্থা হবে না যেখানে আমি আমার যোগ্যতা অনুযায়ী জিনিসটা হবে, একটা একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকবে,
যার মধ্যে বসে জিনিসগুলো ঘটবে। এইসব জায়গায় ভাবতে ভাবতেই হয়তো এই ছবিটা বা এর পরবর্তী ছবিটা এরকম ভাবে তৈরি হয়েছে। এবং এটা তো ঠিক যেটা শহীদদা বললেন, যে একটা যে পরিবেশ ক্রমশ আমাদের চারপাশে তৈরি হচ্ছে এবং নেমে আসছে আমাদের উপর, সেটা খুবই ভয়ের। মানে আমরা যদি প্রতিরোধ না করি, যেটাকে বলে রেজিস্ট্যান্ট সিনেমা, এই সিনেমা বানানোর চেষ্টা না করি, কারণ এখন সিনেমা বানানোর খরচ কিন্তু আর অন্যভাবে করে কমানো সম্ভব। মানে এখন এমন প্রযুক্তি এসে গেছে, আমি যদি চাই, আমি মানে খুব অল্প টাকায় আমি যদি তার বানানোর এটা জানি, পদ্ধতিটা জানা থাকে, তাহলে কিন্তু আমি খুব অল্প টাকায় ছবি করতে পারবো আর কি। কারণ আমি জিনিসটা বানাতে জানি। আমাকে হয়তো অত ভালো ক্যামেরা আমি আনতে পারবো না, অত ভালো শিল্পীদের নিয়ে আসতে পারবো না, কিন্তু আমি পারবো। তার জন্য কিছু সহযোগিতা শিল্পীদের দিক থেকে, আমাদের কলাকুশলীদের দিক থেকে পেলেই সেটা সম্ভব। এবং আমার অভিজ্ঞতা বলে যে সত্যিল বাবুদের সময়, মৃণাল দাদের সময় যেসব ছবিগুলো হয়েছে, এবং আমি জানি ওনারা কনসিয়াসলি অল্প টাকার ছবি করতেন, খুব কনসিয়াসলি। মানে সত্যিল বাবু চাইলে অনেক টাকার ছবি করতে পারতেন। এই যে অল্প টাকায় ছবি করতে চাওয়া, এইটারও শেখার আছে। কারণ ওনাদের সময় ওনাদেরকেও কিন্তু একটা মেইন স্ট্রিমের সঙ্গে লড়তে হয়েছিল, এবং সেই লড়াই ভয়ঙ্কর। মানে আমরা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করে শুনেছি, দেখেছি মৃণালদার লড়াই, তার জীবনের পরিবারের লড়াই, ঋত্বিকদার লড়াই, এবং এই গৌতম দাদের এদের আমি খুব কাছ থেকে এদের দেখেছি। এত ভয়ঙ্কর সেই লড়াই শেষ হয়নি। সেটা বোধহয় অন্য পৃথিবীর অন্য প্রান্তে যারা ছবি করেন, মানে আমি বলছি ধরুন লাতিন আমেরিকার টমাস আলিয়া বা সোলান আসরা যেসব ছবি করেছেন, তাদের যে রাজনৈতিক ছবিগুলো, তারাও, বা মিগুয়েল লিত্তিনের মতন মানুষ যিনি ছদ্মবেশে ঢুকে ছবি বানাচ্ছেন, এই যে লড়াইগুলো, বা আজকে ইরানের যেসব আছে, এই লড়াই তো আমাদের এখনো লড়তে হয়নি, হয়তো আগামী দিন লড়তে হবে। কিন্তু সে সম্পর্কে সচেতন হওয়া, এবং এই ছবিগুলো ওইটাই আর কি, যে একটা রেজিস্ট্যান্স যদি ছবির মাধ্যমে কোনোভাবে তৈরি করা যায়, মানুষের কাছে পৌঁছানো যায়, এইটুকুই আমি বলা যায়। আচ্ছা, আমি এবার একটু মানে এটা না বলে পারছি না, সেটা হচ্ছে আমাদের সময়সীমাটা নেই আর। মানে আমাদের প্রায় ফুরিয়ে গেছে, একেবারেই 9টা বাজে। হ্যাঁ, মানে আমাদের 1.5 ঘন্টা যেরকম আমাদের ভাবা হয়েছিল, তাতে পুরো সময়টাই আমাদের ফুরিয়ে গেছে। এবার শৈবালদা যেভাবে কথা বলছিলেন, তাতে আরো অন্য প্রসঙ্গগুলো আসছিল, এবং সেগুলো খুব জরুরি প্রসঙ্গ। এখন এটাতে আমি বলবো দর্শকদের মানে একটু আজকে অতৃপ্তি থাকবে, কিন্তু এতে ঘাবড়ানোর কিছু নেই। কারণ আমরা পরবর্তী এটা একটা সিরিজের মতো আমরা ভাবছি, যে এই সিনেমায় রাজনীতি আজ, এবং শ্রমিকদা আমাদের মধ্যে থাকবেন। শ্রমিকদা কথা দিয়েছেন যে উনি বক্তা হিসেবে আমাদের মধ্যে থাকবেন এবং বলবেন, ঠিক যেরকম ভাবে আজকে আমাদের একেবারে শিক্ষকের মতো ক্লাস নিলেন, সেরকম ভাবেই আমরা পরের দিনও আবার ছাত্র হিসেবে শুনবো ওর কাছ থেকে। কিন্তু আমি তার সঙ্গে যেটা যোগ করে দিতে চাই, এটা আপনারাও শুনে রাখুন, সেটা হচ্ছে যে আমি শ্রমিকদা দিয়ে শেষ করব, আমি আমার কথাটা চটপট ছেড়ে নি। সেটা হচ্ছে যে আগামী রোববারও, এই 7 তারিখ, আজকে যেমন 31, পরের রোববার হচ্ছে 7 তারিখ, 7 তারিখ সন্ধ্যে 7:30টায় আবার আমরা কিন্তু আসবো, এবং এই সিনেমায় রাজনীতি আজই থাকবে। হ্যাঁ, এবং আমরা সবাই থাকবো, আমরা 3 জনেই থাকবো, এবং আমাদের সঙ্গে যোগ দেবেন গৌতম ঘোষ, চলচ্চিত্রকার। অতএব আমার মনে হয় সেদিন আরো জমবে। মানে আমি একেবারেই মজা করেই বলছি কথাটা, একটা খুব গভীর কথাকে আমি খুব মজা করে বললাম, এই কারণে যে এই যে প্রসঙ্গগুলো শৈবালদা তুলছেন, যে আজকে ছবি করার যে সমস্যা, এবং ছবি করার মননের সমস্যা শুধু না, অর্থনৈতিক অবস্থান যে জায়গায় আমাদেরকে ঠেলে দিচ্ছে, সেখানে ছবি ভেতর দিয়ে আমাদের প্রতিবাদের এবং প্রতিরোধের সিনেমা কতটা করে তোলা যায়, এবং সেই পরিপ্রেক্ষিতটা কিভাবে তৈরি করে ফেলছে এই একটা ফাসিজমের রাজনীতি আমাদের দেশে, যেটা কিছুক্ষণ আগে আমাদের শ্রমিকদা বোঝাচ্ছিলেন, যে আমাদের শ্বাস প্রশ্বাসের ওপর কোথাও রাজনীতি দখল নিচ্ছে এবং শাসন করছে। এটাকে আরো বিস্তৃত পরিপ্রেক্ষিতে আমরা যাব এবং আলোচনা করব। কিন্তু আমার একটা শেষ অনুরোধ আছে, পুরোটাই শ্রমিকদার ইচ্ছের ওপর, এবং শ্রমিকদা যদি বলেন, সেটা হচ্ছে যে এই আলোচনা থেকে তো সত্যি সত্যি
শ্রোতাদের এবং দর্শকদের একটা সিনিসিজমও হতে বাধ্য আর কি। হ্যাঁ, আমি এই শব্দটা ইচ্ছে করে ব্যবহার করলাম, যে কি অদ্ভুত একটা অন্ধকারাচ্ছন্ন সময়ের ভেতর আমরা বসবাস করছি, এবং সেখানে যে জ্ঞান চর্চার কথা আমাদেরকে বলছিলেন শ্রমিক দা, সেইটা কিভাবে আহত এবং ব্যাহত হচ্ছে। সেখানে শ্রমিক দা একজন অভিনেতার কথা বলছিলেন, যে যাকে পুনরাবৃত্তিময় করে সত্যজিৎ রায় উপস্থিত করছেন, কি অপুর সংসার থেকে কি দেবীতে। আমি সেই ভদ্রলোকের কথাই বলছি, সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে সত্যি কথা বলতে কি প্রায় দিন ঘনিয়ে এলো, মানে গত বছর 15ই নভেম্বর সৌমিত্র দা প্রয়াত হয়েছিলেন, আর বেশি দিন বাকি নেই, দিন 15 বাকি। তো সেক্ষেত্রে এটা আমাদের কাছে একটা পরম সৌভাগ্য যে শৈবালদার ছবিতে তার চলে যাওয়ার পর তার অভিনয় আমরা দেখতে পাচ্ছি। তখন কুয়াশা ছিল, এবং হোলি কনস্পিরেসিতে দেখতে পাবো যখন সেটা রিলিজ করবে। তো আমার কোথাও মনে হয় যে আজকের সভাটা শেষ হোক, মানে আগামী 7 তারিখ সন্ধ্যে 7:30টার কথা মনে করিয়ে দিয়ে, এবং গৌতম ঘোষ আসছেন সেটা যোগ করে দিয়ে, যদি শ্রমিকদা একটু সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই তখন কুয়াশা ছিল অভিনয়ের প্রেক্ষিতে আবার একটু সৌমিত্রদা নিয়ে দুটো কথাও বলেন, তাহলে আমাদের মনে হয় যে শ্রোতা এবং দর্শক হিসেবে আমাদের কোন একটা প্রাপ্তি, এবং একটা অন্তত এই অন্ধকারাচ্ছন্ন সময়ে একটা আলোর ফুলকি আমাদের কাছে এসে পৌঁছবে। প্লিজ সৌমিকদা যদি একটু বলেন সৌমিত্রদাকে নিয়ে তখন কুয়াশা ছিল পরিপ্রেক্ষী, এবং আপনার যা মন চায়। সামনের দিন আবার এই প্রসঙ্গ আসবে, সৌমিত্রদের প্রসঙ্গ নিশ্চয় আবার বলা যাবে। আমি একটা ছোট কথা দিয়ে আজকের কথাটা শেষ করি, সেটা দুটো ছবিতেই অসামান্য অভিনয় করেছেন সৌমিত্রদা। আর লক্ষ্য করেছি যে গত 7-8 বছর প্রায় অনেক ছবিতে অর্থনৈতিক কারণে বাধ্য হয়ে সৌমিত্রদাকে অভিনয় করতে হয়েছে। সে নিয়ে নিজেরও অনেক দুঃখ, অভিমান, বিরক্তি সবই ছিল। আর গত প্রায় 10 বছর আমি নানা সূত্রে চিনি অনেকদিন থেকে, কিন্তু গত 10 বছর একটু খুবই ঘন ঘন দেখা সাক্ষাৎ, কথা, যোগাযোগ, ফোনে সাক্ষাৎ সবটাই হয়েছে। কারণ কলকাতার খুব নামী প্রকাশন ডেজ তারা উদ্যোগ নেন যে সৌমিত্রদার গদ্য রচনা বলি এটা তারা প্রকাশ করবেন, এবং আমাকে তার সম্পাদনার দায়িত্ব দেন। সৌমিত্রদা খুব খুশি হন, আর খুব ঘনিষ্ঠভাবে ওর সঙ্গে কাজ করতে থাকি। উনি গত নভেম্বরে মারা গেছেন। এখনকার নতুন যে সমস্ত যন্ত্র নিয়ে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, তাতে যেদিন মারা গেলেন সেদিন আমার ফোনে খুলে দেখবার চেষ্টা করলাম কবে শেষ কথা হয়েছে। দেখলাম 9ই সেপ্টেম্বর উনি ফোন করেছিলেন, 15 মিনিট কথা হয়েছে। আর মনে পড়লো কথাটার উপলক্ষ ছিল যে ওই গদ্য সংগ্রহে 2টো খণ্ড আমরা 2016 সালে প্রকাশ করেছি। নাসিরুদ্দিন শাহ ওটা প্রকাশ করেন আনুষ্ঠানিকভাবে, আর সেই উপলক্ষে নন্দনে মঞ্চে আমি, সৌমিত্রদা আর নাসির একটা 1.5 ঘন্টা আলোচনা করেছিলাম। সেটা 3য় খণ্ড বেরোবে, ইচ্ছে ছিল সৌমিত্রদাকে দেখাবো। সেইটার সূচনায় ওই পুরো আলোচনাটা থাকবে, এবং সেই আলোচনাটাও সৌমিত্রদা যে এত খারাপ ছবি করতে হয়,
বাধ্য হয়ে অর্থনৈতিক কারণে। অথচ ওর শেষ দিকে একাধিক লেখা এবং আমার সঙ্গে একটা প্রকাশিত সাক্ষাৎকারও খুব সজোরে উনি বলেছেন যে ও যৌবনের বামপন্থী মতাদর্শ, মার্ক্সবাদে বিশ্বাস ওর কখনো শিথিল হয়নি, সেটা থেকে উনি এক চুলও সরেননি। তাই যখনই কোনো ছবিতে একটা অন্য কথা, যে কথাটা ওর খুব মনের গভীরের কথা, সেই কথাটা বলবার সুযোগ পেয়েছেন, তার মধ্যে নিজেকে সম্পূর্ণ ঢেলে দিয়েছেন। তারই প্রমাণ শৈবালের দুটো ছবিতে। এবং হোলি কনস্পিরেসিতে আপনারা জানেন যে নাসির এবং সৌমিত্রদা এই প্রথম ও শেষ একসঙ্গে অভিনয় করেন, এবং যাকে ছবির ভাষায় বলে কোর্টরুম ড্রামা, অর্থাৎ বিচারশালার দৃশ্যে দুই পক্ষের উকিল নাসির এবং সৌমিত্রদা। আর শেষ যেটা বলছিলাম, যে শেষ যেদিন কথা হয়েছিল 9 সেপ্টেম্বর, কথার বিষয়টা মনে পড়ছে, প্রাসঙ্গিক নয় আবার প্রাসঙ্গিকও বটে। পুরনো লেখা ঘাঁটতে ঘাঁটতে, নিজের পুরনো ডায়েরি পড়তে পড়তে অনেক কিছু খুঁজে পাচ্ছিলেন সৌমিত্রদা ওই পর্যায়ে, যেগুলো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানাতেন, অনেক সময় ডেকে পাঠিয়ে শোনাতেন, তারপরে কপি করে দিতেন যাতে গদ্য সংগ্রহের তৃতীয় খণ্ডে সেগুলো অন্তর্গত হয়। 9 সেপ্টেম্বরের দুদিন আগে আমাকে ওই রকম একটা পুরনো লেখা, ছাপা লেখা, সেটা ফটোকপি করে পাঠিয়েছিলেন লোকের হাতে। 9 তারিখে আমার কেমন লেগেছে জানতে চাইছিলেন এবং সেই নিয়ে কথা বলছিলেন। কৃষ্ণনগরের কাছে আনসারউদ্দিন বলে একজন তরুণ লেখক গল্প লেখেন। বছর 4-5 আগে তার কিছু লেখার একসঙ্গে করে সৌমিত্রদার বহুদিনের বন্ধু, কৃষ্ণ নাগরিক বন্ধু সুধীর চক্রবর্তী ওকে সে গল্পগুলো পাঠিয়েছিলেন। গল্প পড়ে মুগ্ধ হয়ে অন্য রকমের একটা অভিজ্ঞতা, অন্য সমাজের কাহিনী, অন্য সমাজের বাস্তব থেকে উঠে আসা কাহিনী আনসারউদ্দিনের লেখায়, তাতে চমকিত হয়ে সৌমিত্রদা একটা লম্বা চিঠি লেখেন, প্রায় 6 পৃষ্ঠার চিঠি। সেটা আনসারউদ্দিন সৌমিত্রদার অনুমতি নিয়ে একটা ছোট স্থানীয়, ওইটুকুই আনসারউদ্দিনের দৌড়, চিঠিটা প্রকাশ করেছিলেন। সেই চিঠিটা কপি করে সৌমিত্রদা আমায় পাঠিয়েছিলেন দুদিন আগে। সেই দিন আনসারউদ্দিনের গল্প নিয়ে অনেকক্ষণ ধরে, ওই প্রায় 12-14 মিনিট আমরা কথা বলি, উচ্ছ্বসিত হই। এই আবিষ্কারের নেশা, অন্য জীবনকে ছোঁয়ার নেশা, এর সঙ্গে তো অভিনয়ের তাৎক্ষণিক প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা পরিপূর্ণ মানুষ, সভ্য, সচেতন, শিক্ষিত, চিন্তক মানুষের ভূমিকা। সেই ভূমিকায় এত জাগ্রত ছিলেন শেষ পর্যন্ত। তাই 9 সেপ্টেম্বরের সেই কথোপকথন আমার সঙ্গে শেষ, আমার মনে পড়ে যায় বারবার। সৌমিত্রদাকে অভিনয় যখন আবার ফিরে পায়, আবার জীবন্ত দেখে, তখন ওই জীবন্ত মানুষটার কথা বারবার ফিরে আসে। আজকে শিলাদিত্য প্রশ্নটা করতে ওগুলো সবই ভিড় করে ফিরে। নমস্কার। নমস্কার সকলকে। হ্যাঁ, আমরা আজকে এখানেই শেষ করি
আমরা পরের দিন আসছি আবার, পরের রোববার 7 তারিখ সন্ধ্যে 7:30।